हेलो फ्रेंड्स, वेलकम टू सार्थक एजुकेर यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, आजकेर भिडियोते आपकामिंग आसाम यूनिवर्सिटी एर बीएड एंट्रेंस एग्जामिनेशन 2025 एर जोन्नो आजकेर भिडियोते टीचिंग एप्टीटिউড থেকে অ্যাপটিটিউড টুয়ার্ডস টিচিং প্রফেশন এই টপিকের অন্তর্গত 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্লিজ আপনারা ভিডিওকে পুরো অবশ্যই দেখবেন। দেখুন, আজ যে সমস্ত কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, এই কোয়েশ্চেনগুলি দেখার পর আপনি এক ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবেন যে কী ধরনের কোয়েশ্চেন টিচিং অ্যাপটিটিউড এ আসে। দেখুন, আপনাদের সুবিধার্থে আমরা টিচিং অ্যাপটিটিউডকে কয়েকটি চ্যাপ্টারে বা কয়েকটি ভিডিও ক্লাসে ডিভাইড করেছি। তো আজ হলো চ্যাপ্টার 6, ঠিক আছে। তো প্রথমে আমরা জানবো যে অ্যাপটিটিউড টুয়ার্ডস টিচিং প্রফেশন মানে কি, অর্থাৎ টিচিংকে যদি আমরা পেশা হিসাবে গ্রহণ করতে চাই তাহলে কী ধরনের মেন্টালিটি আমাদের থাকতে হবে, কী ধরনের আমাদের মেন্টাল প্রিপারেশন থাকতে হবে। দেখুন, আপনার যদি মেন্টাল প্রিপারেশন ভালো না থাকে, আপনার যদি টিচিংকে ভালোবাসার মতো ক্ষমতা না থাকে, অর্থাৎ আপনি যদি টিচিংকে ভালো না বাসেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি টিচিং প্রফেশনে আসলে সেই প্রফেশনকে ভালোভাবে করতে পারবেন না। টিচিং প্রফেশনে আপনি নাম, সুনাম, খ্যাতি অর্জন করতে পারবেন না। তো চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওকে অবশ্যই পুরো দেখবেন এবং ভিডিওকে লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেক মোটিভেশন প্রদান করে। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়াই ডিড ইউ অ্যাডপ্ট দ্য টিচিং প্রফেশন? আপনি টিচিং প্রফেশন কেন গ্রহণ করেছেন? অপশান এ, ইয়োর প্যারেন্টস ওয়ান্টেড ইট। আপনার প্যারেন্টস, পিতামাতা চান, তাই আপনি এটাকে করেছেন। দেখুন, আপনার নিজের যদি পছন্দ না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজ ভালো করে করতে পারেন না। তো অপশান এ আমরা কাট করে দিলাম। অপশান বি, অ্যাট দি অ্যাডভাইস অফ ইয়োর ফ্রেন্ড। আপনার বন্ধু আপনাকে অ্যাডভাইস দিয়েছে আর তাই আপনি টিচিং করছেন, টিচিং প্রফেশনে সামিল হওয়ার জন্য চেষ্টা করছেন। তখন কি আপনার চেষ্টা সাফল্যমণ্ডিত হবে? কিছুটা কঠিন হবে আপনার এই চেষ্টা সাফল্য প্রাপ্ত করতে, কেননা দেখুন, নিজের মন থেকে আপনি যতক্ষণ পর্যন্ত টিচিং প্রফেশনকে ভালো না বাসবেন, টিচিং প্রফেশনকে পছন্দ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ভালো টিচার হতে পারবেন না। অপশান সি বলছে, নো মেম্বার ইন ইউর ফ্যামিলি ইজ ইন দিস প্রফেশন। আপনার পরিবারে এই পেশায় কেউ নেই, তাই আপনার এই পেশায় ইচ্ছা যোগদান করার। এটাও সঠিক নয়। অপশান ডি বলছে, ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন ইট। ইয়াস, যে কাজে আমাদের ইন্টারেস্ট, আমাদের রুচি থাকে, সেই কাজকেই আমরা ভালো করে সমাপ্ত করতে পারি। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, ইফেক্টিভ টিচিং বাই অ্যান্ড লার্জ ইজ এ ফাংশন অফ। ইফেক্টিভ টিচিং বাই অ্যান্ড লার্জ আসলে কিসের কাজ? তো অপশানগুলি দেখুন, টিচার স্কলারশিপ, মানে একজন শিক্ষক কতটুকু পণ্ডিত, ওনার পাণ্ডিত্যপূর্ণ অবস্থা কতটুকু, সেটার উপর ইফেক্টিভ টিচিং নির্ভর পুরোপুরি করে না, মনে রাখবেন। একজন অনেক বিদগ্ধ পণ্ডিত হতে পারে, তিনি একজন ভালো শিক্ষক নন, আর একজন খুব একটা বিদগ্ধ পণ্ডিত নন, কিন্তু হতে পারে তিনি একজন ভালো টিচার হতে পারেন, ঠিক আছে। তারপর বলছে টিচার্স অনেস্টি, অনেস্টি থাকলেই ইফেক্টিভ টিচার হওয়া যায় না, ঠিক আছে। অপশান সি বলছে টিচার্স লাইকিং ফর দ্য জব অফ টিচিং। শিক্ষক যদি শিক্ষাদান চাকুরিকে পছন্দ করেন তাহলে ওনার শিক্ষকতা অবশ্যই ভালো হতে পারে। কিন্তু অপশন ডি কী বলছে আমরা দেখি, টিচার্স মেকিং স্টুডেন্টস লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। যখন একজন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে শিখতে সাহায্য করবেন এবং ছাত্রছাত্রীদেরকে বোঝাতে সক্ষম হবেন, তখন সেটা হয়ে যাবে বাই অ্যান্ড লার্জ ফাংশন অফ টিচিং বা ইফেক্টিভ টিচিং। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার এবার আমরা দেখব 3, ইন ইয়োর ক্লাস এ স্টুডেন্ট অলওয়েজ বিহেভ ইনডিসিপ্লিন। আপনার শ্রেণীকক্ষে একজন ছাত্র সর্বদা ইনডিসিপ্লিন, অর্থাৎ নিয়ম মেনে চলে না, ঠিক আছে। দেন হোয়াট কাইন্ড অফ সলিউশন হ্যাজ বিন টেকেন বাই ইউ। আর ও যদি এভাবে করে তাহলে এর সমাধান হিসাবে আপনি কি গ্রহণ করবেন, কি পদক্ষেপ বা কোন পদক্ষেপ গ্রহণ করবেন? চলুন অপশনগুলি আমরা এক এক করে দেখি। অপশন এ, ইনকোয়ার অ্যাবাউট হেরিডিটারি অ্যান্ড
environment of him or her then mentors in right direction. আমাদের কি করতে হবে, এই শিশু সে ছেলে হোক আর মেয়ে হোক তার বংশ সম্পর্কে কিছুটা আমাদের জ্ঞান অর্জন করতে হবে, তার হেরিডিটারি, তার পরিবারের অবস্থা কেমন, তার পরিবারের পরিবেশ কেমন সেটা আমাদের যাচাই করতে হবে, ঠিক আছে। তারপর আমরা তার পরিবেশের উপর, তার পরিবারের অবস্থার উপর ভিত্তি রেখে তার জন্য ব্যবস্থা গ্রহণ করব বা তাকে সঠিক দিশা নির্দেশ করব। ইয়েস, এটা কারেক্ট আনসার হতে পারে, তবুও আমরা বাকি অপশনগুলি এক্সপ্লোর করব। বিট দ্য স্টুডেন্ট ডেইলি হোয়েন এভার হি অর শি লিভস ইন ডিসিপ্লিনারি অ্যাক্টিভিটিস। দেখুন এখানে বিট আছে অর্থাৎ পানিশমেন্টের কথা আছে, তাই আপনি এটাকে সঙ্গে সঙ্গে কাট করে দেবেন, কেননা এটা একটি নেগেটিভ ওয়ার্ড। বিট, কোনো স্টুডেন্টকে টিচার হিসেবে আমরা বিট করতে পারি না, ঠিক আছে। আর অপশন সি বলছে সাজেস্ট দ্য প্রিন্সিপাল টু রাস্টিকেট হিম অর হার। আপনি তাকে রাস্টিকেট করতে পারেন না, অর্থাৎ বিদ্যালয় থেকে বের করে দিতে পারেন না, এটাকে ড্রপ আউট বলে, ঠিক আছে। তো আপনি একজন টিচার হিসাবে কোনো স্টুডেন্টকে শ্রেণীকক্ষ থেকে, বিদ্যালয় থেকে বের করে দিতে পারেন না, এটাও কারেক্ট আনসার হবে না। অপশন ডি বলছে টেক অ্যাপয়েন্টমেন্ট ফ্রম এ সাইকোলজিস্ট ফর হিম অর হার। আপনি তার জন্য একজন মনোবৈজ্ঞানিক বা সাইকোলজিস্টের যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন তাহলে কি এই সমস্যার সমাধান হয়ে যাবে? এই সমস্যার এটা আসল সমাধান নয়। আপনি তার পরিবারের খোঁজ খবর নেবেন, আপনি তার পরিবারের অবস্থা, পরিবারের পরিবেশ কেমন সেটা দেখবেন, সেটা যাচাই করে তারপর তার বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন, ঠিক। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 4, দ্য পারপাস অফ ইভ্যালুয়েটিভ ফেজ অফ টিচিং ইজ। আচ্ছা, ইভ্যালুয়েটিভ ফেজ মানে যে ফেজের মধ্যে আমরা টিচিং করি, শিক্ষাদান করি এবং ইহাকে আমরা ইভ্যালুয়েট করি, ঠিক আছে। আমরা কতটুকু ভালো শিক্ষাদান করলাম, কতটুকু না, ঠিক আছে, আমাদের অবজেক্টিভ কতটুকু পরিপূর্ণ হলো, লার্নিং আউটকাম কতটুকু হলো, আমাদের কী কী সমস্যা রয়েছে, ঠিক আছে, আমাদের যে স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করছি, যে টিচিং ম্যাথড অ্যাপ্লাই করছি, সেই ম্যাথড কতটুকু ভালো কাজ করছে, সেই সমস্ত কিছু যাচাই করার জন্য যখন আমরা টিচিং করি তখন এটাকে বলা হয় ইভ্যালুয়েটিভ ফেজ অফ টিচিং, ঠিক। তো অপশন এ, টু নো টু হোয়াট এক্সট্যান্ট অবজেক্টিভস আর রিয়েলাইজড। আমরা জানবো যে আমার যে অবজেক্টিভ, অর্থাৎ আমি এক লেসন প্ল্যান ক্রিয়েট করছি, এই লেসন প্ল্যানের যে অবজেক্টিভ প্রথমে আমাদের সেট করতে হয়, আপনারা জানেন। তো আমি যে পার্টিকুলার লেসন আজ ওদেরকে ইম্পার্ট করব, এই লেসনের অবজেক্টিভ কতটুকু আমি ওদেরকে দিতে পারছি, কতটুকু ফুলফিল করতে পারছি, এটা আমাদের রিয়েলাইজ অবশ্যই করতে হয়। অপশন বি বলছে টু নো দ্য শর্টকামিংস অফ দ্য টিচার। ইয়েস, টিচারের শর্টকামিং অবশ্যই আমাদের দেখতে হয়। আমরা শিক্ষকতায় যদি যোগদান করি, আমরা যখন শিক্ষাদান করি তখন সেখানে হতে পারে অনেক কিছু আমাদের ত্রুটি হতে পারে, তো এই ত্রুটিগুলিকে অবশ্যই আমাদের দেখতে হয়, এগুলিকে আমাদের নিরসন করতে হয়, ঠিক আছে, দূর করতে হয়। অপশন সি বলছে টু নো দি ইফেক্টিভনেস অফ স্ট্র্যাটেজিজ। আমরা পাঠদান করার জন্য শ্রেণীকক্ষে যে সমস্ত স্ট্র্যাটেজি, যে সমস্ত পন্থা অবলম্বন করছি, পলিসিস অ্যাপ্লাই করছি, এই পলিসিসগুলি কতটুকু ইফেক্টিভ, কতটুকু প্রভাবশালী সেটাও অবশ্যই আমাদের জানতে হয়। তারপর জেনে শুনে আমরা পার্টিকুলার স্ট্র্যাটেজি ক্লাসরুমে অ্যাপ্লাই করব। তাহলে দেখুন এখানে এ বি সি এই অপশনগুলি আমাদের অ্যাপ্লাই করতে হয়। দ্যাট মিনস দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন ডি, অল অফ দি এভার। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 5 আমরা দেখব। দেখুন, আমি রিকোয়েস্ট করব মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা পেইড কোর্সে অবশ্যই জয়েন হতে পারেন। পেইড কোর্সে জয়েন হতে হলে আপনার কি পে করতে হবে কেবল 499 রুপিস। আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন আমাদের অ্যাপ্লিকেশন সার্থক এডুকেয়ার। এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আপনাকে মোবাইল নম্বর প্রোভাইড করতে হবে, মোবাইল নম্বরে ওটিপি আসবে, তারপর আপনাকে প্রোফাইল সেট করতে হবে, দেন ইউ ক্যান পারচেজ আওয়ার কোর্স। এই কোর্স পারচেজ করলে আপনি সব কটা বিষয়ে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, সব কটা বিষয়ে এর ভিডিও পেয়ে যাবেন, মক টেস্ট পেয়ে যাবেন, এর সাথে পেয়ে যাবেন পিডিএফ নোটস। আপনাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদির মাধ্যমে শেয়ার করা হবে না, আপনাকে অ্যাপের মধ্যেই পড়তে হবে। সব কিছু আমরা সিনক্রোনাইজ করে সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে অ্যাপে আপলোড করে দেব, ঠিক আছে। অনেকটা আমরা করে দিয়েছি, আর যে সমস্ত বাকি রয়েছে আপনারা খুব শীঘ্র পেয়ে যাবেন। তো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, আফটার টিচিং দ্য কনসেপ্ট অফ স্কোয়ার টু ক্লাস 5 স্টুডেন্টস।
স্কোয়ার বর্গের ধারণা আপনি পড়ালেন কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের? পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের, ক্লাস 5-এর স্টুডেন্টসদের। ওকে, এ টিচার আস্কড স্টুডেন্টস দ্য ফলোয়িং 2 কোয়েশ্চেন্স। তো বর্গের ধারণা পড়ানোর পর একজন শিক্ষক বা শিক্ষয়িত্রী ছাত্রছাত্রীদেরকে নিচের 2টি কোয়েশ্চেন করলেন। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 1 বলছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ স্কোয়ার? বর্গ এর সংজ্ঞা দাও। আর কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ড্র এ স্কোয়ার, একটি বর্গ এর চিত্র এঁকে দেখাও বা অঙ্কন করো। এবার আইডেন্টিফাই দ্য লেভেল অফ কগনিটিভ ডেভেলপমেন্ট দ্য 2 কোয়েশ্চেন্স ইন্টেন্ড টু মেজার। এখানে শিশুদেরকে এই 2টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তাহাদের বুদ্ধিমত্তার স্তর যাচাই করার জন্য। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে তাদের কগনিটিভ ডেভেলপমেন্টের যে লেভেল এটা কি। অপশন এ বলছে কোয়েশ্চেন নাম্বার 1 হলো নলেজ, জ্ঞানের কোয়েশ্চেন, আর কোয়েশ্চেন নাম্বার 2 হলো সিনথেসিস, ঠিক আছে, সংশ্লেষণের কোয়েশ্চেন। অপশন বি বলছে নাম্বার 1 হলো নলেজ জ্ঞানের কোয়েশ্চেন আর নাম্বার 2 হলো অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন। অপশন সি বলছে নাম্বার 1 হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের কোয়েশ্চেন আর নাম্বার 2 হলো সিনথেসিস এর কোয়েশ্চেন। অপশন ডি বলছে নাম্বার 1 হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের কোয়েশ্চেন, বোধগম্য হলো কিনা সেটার উপর কোয়েশ্চেন, সে বুঝতে পারলো কিনা তার উপর কোয়েশ্চেন। আর অপশন 2 অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2 হলো অ্যাপ্লিকেশনের উপর কোয়েশ্চেন। মনে রাখবেন এই কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন নাম্বার 1 হলো নলেজের কোয়েশ্চেন, কেননা এখানে ডেফিনেশন ওকে বলতে হবে। ও যদি জানে কেবল তখনই তো ও বলতে পারবে। আর ড্র করতে হবে, ও এখন সংজ্ঞা শিখে গিয়েছে যে 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হবে আর তার প্রতিটি বাহু কি হবে? সমান হবে। আর কোনগুলি হবে? 90 ডিগ্রি। যখন ও এটাকে বুঝতে পারবে কেবলমাত্র তখনই ও কি করতে পারবে? এটাকে সঠিকভাবে আঁকতে পারবে। আমি এখানে আঁকার চেষ্টা করলাম, বড় সুন্দর হয়ে গেল, ঠিক আছে। তো 2 হয়ে যাবে বা অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ঠিক, নলেজের কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 2 হলো অ্যাপ্লিকেশন। ও যে জানলো যে 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হবে, 90 ডিগ্রি হবে কোণের মান আর প্রতিটি বাহু সমান হবে, তখনই তো ভালো করে আঁকতে পারবে, ঠিক, অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 6। ফ্রেন্ডস, আজ আমরা টোটাল 20 কোয়েশ্চেন করব, অবশ্যই আপনারা সাথে থাকবেন। Which one of the following does not pertain to objectives as an aspect of teaching some subject? আচ্ছা বলুন, নিচের কোনটি একটি বিষয়কে কোনো এক নির্দিষ্ট সাবজেক্টের অ্যাসপেক্ট দিক যখন আমরা পড়াবো তখন অবজেক্টিভ হবে না? এখানে নট শব্দ আছে, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। অপশন এ এখানে কি বলছে দেখুন, অবজেক্টিভস আর এন্ড পয়েন্টস অফ পসিবল অ্যাচিভমেন্ট। দেখুন অবজেক্টিভগুলি এন্ড পয়েন্ট নয়, অবজেক্টিভগুলি আমাদের প্রথমে সেট করতে হয় এবং অবজেক্টিভগুলি যে ফাইনাল থাকে সেটা নয়, লার্নিং আউটকাম হয়ে যায় ফাইনাল, ঠিক আছে। আর অবজেক্টিভ আমরা সেট করি, সেই সমস্ত অবজেক্টিভগুলি 100% পরিপূর্ণ নাও হতে পারে, ঠিক। তারপর অপশন বি বলছে অবজেক্টিভস আর ইমিডিয়েট অ্যান্ড অ্যাটেনেবল গোলস। অবজেক্টিভ বলছে তৎক্ষণাৎ, অবজেক্টিভগুলি তৎক্ষণাৎ হয় না, অবজেক্টিভ ধীরে ধীরে পরিপূর্ণ হয়। তো এখানে অবজেক্টিভগুলি ইমিডিয়েট আছে, আমরা কাট করে দিলাম, ইমিডিয়েট হয় না। গোল অবশ্যই আমরা অ্যাটেন করতে পারি, আমরা প্রাপ্ত করতে পারি, ঠিক আছে, কিন্তু এখানে ইমিডিয়েট হয় না, কাট করে দিলাম। অপশন সি বলছে অবজেক্টিভস প্রোভাইড এ ফ্রেম অফ রেফারেন্স ফর সিলেকশন অফ কন্টেন্ট। অবজেক্টিভ কী করে? আমাদের কন্টেন্টকে সিলেক্ট করার জন্য, বাছাই করার জন্য কী করে? এক ফ্রেম প্রদান করে। দেখুন অবজেক্টিভই যে আমাদের ফ্রেম প্রদান করে সেটা কিন্তু পুরোপুরি সত্য নয়, আমরা সিলেবাস থেকে ফ্রেম করতে পারি, ঠিক আছে। আমি যে এখানে এই অ্যাপটিটিউড টুয়ার্ডস টিচিং প্রফেশন এই টপিক আলাদা করেছি, কোথা থেকে আলাদা করেছি? আলাদা করেছি সিলেবাস দেখে, ঠিক আছে, সিলেবাসে দেখেছি যে কি কি টপিক এখানে শামিল আছে। ওকে, তারপর অপশন ডি বলছে অবজেক্টিভস আর ব্রড অ্যান্ড জেনারেল। ইয়েস, দিস ইজ অফকোর্স ট্রু। অবজেক্টিভগুলি কী থাকে? ব্রড থাকে এবং সাধারণ থাকে, জেনারেল স্পেসিফিক থাকে না,
ঠিক আছে, ইন জেনারেল সকল ছাত্রছাত্রী এমনটা শিখবে। আমি যদি তাদের সালোক সংশ্লেষণ পাঠদান করি, সালোক সংশ্লেষণের পুরো ডেমনস্ট্রেশন আমি একটি চারাগাছ হাতে করে নিয়ে এসে দেখালাম, তাদেরকে শিকড় উপড়ে আমি দেখালাম টাব থেকে, তো সেই সমস্ত কিছু ইন জেনারেল ফর্মে শিশুরা কতটুকু বুঝতে পারবে আমি অবজেক্টিভে সেট করব অ্যাজ এ টিচার। গট মাই পয়েন্ট? তাই অবজেক্টিভসগুলি কী থাকে? ব্রড থাকে, বিস্তৃত থাকে, ন্যারো থাকে না, সংকীর্ণ থাকে না, আর এগুলি স্পেসিফিক থাকে না, সুনির্দিষ্ট থাকে না, এগুলি সাধারণ থাকে, জেনারেল থাকে। দেখুন এবার কোয়েশ্চেন নাম্বার 7। A teacher can enhance effective learning in her elementary classroom by, একজন টিচার তার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নিজের শিক্ষাদানকে প্রভাবশালী করতে পারে কিভাবে? অপশান এ বলছে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, শুধুমাত্র ড্রিল আর বারবার প্র্যাকটিস করালে, রিপিটেশন করালে ইফেক্টিভ টিচিং হবে কি? হবে না, মনে রাখবেন, শুধু ড্রিল দ্বারা হয় না। অপশন বি বলছে এনকারেজিং কম্পিটিশন অ্যামাংস্ট হার স্টুডেন্টস, দেখুন আপনি ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন, প্রতিযোগিতা করাবেন না। যখন আপনি প্রতিযোগিতার মনোভাব শিশুদের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন, তখন যে সমস্ত শিশুদের লার্নিং আউটকাম কম হবে, যে সমস্ত শিশুরা স্লো লার্নার থাকবে, ঠিক আছে, সে সমস্ত শিশুরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে। আর ওরা যদি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, তখন সেটা কিন্তু ওদের ক্ষেত্রে এক অন্তরা, এক বাধা, এক অবস্ট্যাকল হয়ে দাঁড়াবে। আর এমন অবস্ট্যাকল আমরা ইনস্ট্রাক্টর হিসাবে, টিচার হিসাবে ক্রিয়েট করতে পারি না। গট মাই পয়েন্ট? তারপর অপশন সি বলছে কানেক্টিং দ্য কন্টেন্ট টু দ্য লাইভস অফ দ্য স্টুডেন্টস। ইয়েস, এটা অবশ্যই আমরা করতে পারি। আমরা যে সমস্ত কন্টেন্ট, যে সমস্ত বিষয়বস্তু শিক্ষা দান করব, সেই সমস্ত বিষয়বস্তু যেন শিশুদের জীবনের সঙ্গে জড়িত থাকে, এভাবে অবশ্যই আমরা যদি করি, তখন কিন্তু আমাদের প্রভাবশালী পাঠদান হবে। তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে অফারিং রিওয়ার্ডস ফর স্মল স্টেপস ইন লার্নিং, শুধুমাত্র তাদেরকে ছোট্ট ছোট্ট এক স্টেপ নেওয়ার জন্য আমরা যদি তাদেরকে পুরস্কার দেই, তখন কিন্তু এই পুরস্কারের মাধ্যমে তাদেরকে শেখানো সম্ভব হবে না। শুধুমাত্র পুরস্কার আমরা প্রদান করলে তাহারা হতে পারে গ্রিডি হয়ে যাবে ইন ফিউচার, ঠিক আছে, তাহারা শুধুমাত্র পুরস্কার থাকলে ভালো করে শিখবে, নইলে শিখবে না, এমনটাও টেন্ডেন্সি হতে পারে শিশুদের মধ্যে। তাই আমরা কী করব? আমরা এমন বিষয়ে পাঠদান করব ওদেরকে, বা আমরা যে সমস্ত বিষয়ে পাঠদান করব ওদেরকে চেষ্টা করব যাহাতে ওই শিশুদের জীবনের সঙ্গে কানেক্ট করে আমরা পাঠদান করি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 8। To enable students to make conceptual changes in their thinking, a teacher should, আচ্ছা, কনসেপচুয়াল থিঙ্কিং, শিশুদের মধ্যে যখন ধারণা সংক্রান্ত চিন্তার বিকাশ করতে হয়, তখন আমাদের কি করা উচিত? এখানে কোয়েশ্চেন বলছে, ঠিক আছে। তো অপশান এ কী বলছে চলুন আমরা দেখি। অপশান এ বলছে অফার রিওয়ার্ডস টু চিলড্রেন হু চেঞ্জ দেয়ার থিঙ্কিং, যে সমস্ত শিশুরা তাহাদের চিন্তা পরিবর্তন করবে, তাহাদেরকে আমরা পুরস্কার প্রদান করব। পুরস্কার প্রদান করলে কিন্তু এখানে চিন্তা তাদের পরিবর্তিত হবে না। আর তাদের চিন্তা পরিবর্তন হলো কি না, আমরা কিভাবে এটা যাচাই করব, এটাও কিন্তু এখানে ক্লিয়ার হয়নি, ঠিক আছে। শুধুমাত্র এখানে তাদের চিন্তা পরিবর্তন হয়েছে আর আমরা রিওয়ার্ড দিচ্ছি এমন বলা হয়েছে। এটাকে আমরা কারেক্ট আনসার দিতে পারি না। চলুন আমরা দেখব এর চেয়ে আরও যুক্তিযুক্ত অপশন পাই কি না। অপশন বি বলছে ডিসকারেজ চিলড্রেন ফ্রম থিঙ্কিং অন দেয়ার ওন অ্যান্ড আস্ক দ্যাম টু জাস্ট লিসেন টু এ টিচার অ্যান্ড ফলো দ্যাট। আপনি শিশুদেরকে নিজের চিন্তা করতে বারণ করবেন এবং একজন শিক্ষক যা বলছেন, যা ইনস্ট্রাকশন দিচ্ছেন, শুধুমাত্র সেটা শুনবে আর ফলো করবে, এমনটা যদি বলেন, তাহলে এটা কি ছাত্রছাত্রীদের চিন্তাশক্তির বিকাশ ঘটাবে? না, মোটেই না, অবনতি ঘটাবে। আর অপশন সি বলছে অফার অ্যান এক্সপ্লেনেশন ইন লেকচার মোড, আপনি লেকচার মোড অর্থাৎ লেকচারের মাধ্যমে আবার একবার ওদেরকে বুঝিয়ে দেবেন। এভাবে বুঝালেও কিন্তু এখানে কাজ করবে না। এখানে লেকচার, দেখুন লেকচার মেথড হলো টিচার সেন্ট্রিক মেথড, আমাদের অ্যাপ্লাই করতে হবে চাইল্ড সেন্ট্রিক মেথড বা চিলড্রেন সেন্ট্রিক মেথড বা স্টুডেন্ট সেন্ট্রিক মেথড, ঠিক আছে। আর অপশন ডি কি বলছে
make clear and convincing explanations and have discussions with the students আমাদের কি করতে হবে তাদেরকে প্রভাবিত করতে পারে এমন ডিসকাশন বা এমন এক্সপ্লেনেশন এমন বর্ণনা প্রদান করতে হবে সুস্পষ্ট বর্ণনা প্রদান করতে হবে এবং তাদের সঙ্গে ডিসকাশন আলোচনা করতে হবে ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার কেননা এখানে স্টুডেন্টসদের পার্টিসিপেশনের উল্লেখ আছে ঠিক আছে যেখানে স্টুডেন্টসদের পার্টিসিপেশন থাকবে সেটাই হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে পজিটিভ অর্থে আমি বলছি তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 9 In a diverse classroom, learners find it difficult to speak and write good English and often uses their mother tongue. একটি ডাইভার্স ক্লাসরুমে মানে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে শিশুরা কঠিন বা সমস্যার সম্মুখীন হচ্ছে কথা বলতে ইংরাজিতে তাই ওরা মধ্যে মধ্যে বা প্রায়ই ওরা কী করছে নিজের মাতৃভাষা ব্যবহার করছে ইট ইজ বিকজ ইহা এমন হচ্ছে কারণ অপশন এ কি বলছে দেখুন দে ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লার্ন ইংলিশ আচ্ছা তারা কথা বলতে পারছে না ইংলিশ ভাষায় এর মানে কি এটা যে ওরা ইংলিশ শিখতে পারবে না নো দিস ইজ নট ট্রু এর মানে এটা নয় যে ওরা ইংলিশ শিখতে পারবে না অপশন বি বলছে দে আর লো লার্নার্স এবং এ থেকে আমরা ইহাও বুঝতে পারবো না বা যাচাই করতে পারবো না যে তাহারা লো লার্নার স্লো লার্নার এটা বলা যাবে না অপশন সি বলছে দে আর নট মোটিভেটেড টু লার্ন তাহারা শেখার জন্য প্রেরিত নয় দেখুন শুধুমাত্র শেখার জন্য প্রেরিত হলেই যে তাহারা মাতৃভাষা প্রয়োগ করবে না সেটাও শুদ্ধ নয় তাহারা যে ইংলিশ শেখার জন্য প্রেরিত নয় ইংলিশ যদি শেখার জন্য প্রেরিত থাকতো তাহলে ইংলিশ ভাষায় কথা বলতে জানতো বা পারতো এটাও আমরা সঠিক কারণ মানতে পারি না অপশন ডি বলছে দ্য লেক এনাফ কম্পিটেন্স অ্যান্ড দ্য স্ট্রাকচার্স অফ দ্য টু ল্যাঙ্গুয়েজেস আর ডিফারেন্ট আচ্ছা এটাই হয়ে যাবে শুদ্ধ উত্তর কেননা তারা এমন করছে কারণ তারা এই দুই ভাষার যে গঠনমূলক পরিকাঠামোমূলক যে তফাৎ যে পার্থক্য রয়েছে সেটা বিষয়ে ওয়াকিবহাল নয় তাই ওরা এমন করছে ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 10 টু এনশিওর ইফেক্টিভ লার্নিং ইন ক্লাসরুম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইররেলিভেন্ট দেখুন ইররেলিভেন্ট এখানে রেলিভেন্ট নয় সম্পর্কযুক্ত নয় শ্রেণীকক্ষে আমরা যদি প্রভাবশালী শিক্ষণ চাই তখন নিচের কোনটি ইহার সম্পর্কযুক্ত নয় আপনাকে খুঁজে বের করতে হবে অপশন এ বলছে দ্য টিচার শুড এনশিওর দ্যাট দ্য স্টুডেন্টস আর এবল টু লার্ন অ্যাট দেয়ার ওন পেসেস শিক্ষক কী করে এনশিওর করবেন যে শিশুরা যেন নিজের মতো করে ওরা শিক্ষা নেয় এটা যদি আমরা জানি তাহলে এটা হয়ে যাবে কি রেলিভেন্ট শিক্ষক অবশ্যই কী করতে হবে ওনাকে এনশিওর করতে হবে ওনাকে শিওর করতে হবে প্রথমে অবজেক্টিভের মাধ্যমে আমরা সেট করে থাকি যে কী কী শিখবে কী কী লার্নিং আউটকাম হবে তো এটা অবশ্যই টিচারকে করতে হয় ঠিক আছে অপশন বি বলছে দ্য টিচার শুড এনশিওর দ্যাট ইনফরমেশন টু বি লার্নড ইজ প্রেজেন্টেড ইন স্মল স্টেপস আমরা যে সমস্ত ইনফরমেশন যে সমস্ত তথ্য ওদেরকে যোগান ধরবো এই তথ্যগুলি যেন ধাপে ধাপে আমরা ধরি ইয়েস এটাও আমাদের এনশিওর করতে হয় তাই বিও কারেক্ট আনসার হবে না আমাদের ইরেলিভেন্ট পয়েন্ট বের করতে হবে অপশন সি বলছে দেয়ার শুড বি পিন ড্রপ সাইলেন্স ইন দ্য ক্লাস সো দ্যাট দ্য টিচার মে টিচ আনডিস্টার্বলি দেখুন যে ক্লাসে পিন ড্রপ সাইলেন্স থাকে আপনি মনে মনে ভাববেন যে ওই ক্লাস এ ইফেক্টিভ লার্নিং হচ্ছে না প্রভাবশালী ক্লাসরুম নয় তাই এখানে শিশুরা গণ্ডগোল করছে না এবং ইহা হলো ইরেলিভেন্ট অযুক্তিকর তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার আমাদের ইরেলিভেন্ট কি সেটা বের করতে হবে আর অপশন ডি রেলিভেন্ট কি না চলুন দেখি দ্য স্টুডেন্টস শুড বি গিভেন ইমিডিয়েট ফিডব্যাক কনসার্নিং দ্য অ্যাকুরেসি অফ দ্য লার্নিং ইয়েস তাদের লার্নিং কতটুকু শুদ্ধ হচ্ছে কতটুকু ভালো হচ্ছে সেটা আমরা অবশ্যই তৎক্ষণাৎ তাদেরকে ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই এটা আমাদের করতে হয় সি অপশন কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 11 হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ এ টিচার ইন দ্য ক্লাসরুম একজন শিক্ষকের শ্রেণীকক্ষে প্রধান ভূমিকা কী অপশন এ টু এনফোর্স ডিসিপ্লিন স্ট্রিক্টলি এখানে ডিসিপ্লিনকে স্ট্রিক্টলি এনফোর্স করার কথা হচ্ছে এনাক্ট করার কথা হচ্ছে এটাকে আমরা রং করে দেব কেননা এখানে স্ট্রিক্টলি কোনো কিছু আমরা শিশুদের করাতে পারি না অপশন বি বলছে টু কমপ্লিট দ্য কারিকুলাম অ্যাট অল কস্ট যেভাবেই হোক আমাদের কারিকুলাম সম্পূর্ণ করতে হবে এটাও কিন্তু সঠিক নয় শুধুমাত্র কারিকুলাম শেষ করতে হবে আর লার্নিং আউটকাম কিছু আসবে কি না সেটা আমরা যাচাই করবো না নো দিস ইজ নট রাইট এটা শুদ্ধ নয় তারপর অপশন সি বলছে টু
ফেসিলিটেট লার্নিং অ্যান্ড গাইড স্টুডেন্টস। ইয়েস, আমাদের কী করতে হবে? লার্নিংকে ফেসিলিটেট করতে হবে, তাদেরকে যোগান ধরতে হবে, ঠিক আছে, এবং তাদেরকে গাইড করতে হবে। ইয়েস, দিস ইজ দ্য রাইট অপশনস। তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে টু অ্যাক্ট অ্যাজ এ সাবস্টিটিউট প্যারেন্ট। আপনি শিক্ষক হিসাবে তাদের অল্টারনেটিভ হিসাবে কাজ করবেন। কাদের? তার পিতামাতার অল্টারনেটিভ হিসাবে কাজ আমরা করি না, ঠিক। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইফেক্টিভ টিচার। একজন প্রভাবশালী শিক্ষকের নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক? অপশানে অ্যাডাপ্টিং টিচিং ম্যাথডস টু ডাইভার্স লার্নার্স। ইয়েস, এটা হতে পারে যে ডাইভার্স লার্নার্স, কেননা শ্রেণীকক্ষে বিভিন্ন পরিবেশ থেকে আসা ছাত্রছাত্রী আমরা পেয়ে থাকি, তাই সকল ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধাজনক মেথড আমরা অ্যাপ্লাই করব। ইয়েস, দিস ইজ দ্য রাইট ওয়ান। অপশন বি কি বলছে? বিং রিজিড অ্যান্ড আনঅ্যাপ্রোচেবল। না, আপনি রিজিড হলে চলবে না, আপনাকে ফ্লেক্সিবল হতে হবে, ঠিক আছে। আর আনঅ্যাপ্রোচেবল, কেউ আপনার সাথে কথা বলতে পারবেন, আপনি এমনটা স্ট্রিক্ট হয়ে বসবেন, তাহলে কিন্তু আপনি ছাত্রছাত্রীদেরকে পাঠদান করতে পারবেন না ভালোভাবে। অপশান, এখানে একটি অপশন দুবার হয়ে গেছে। অপশন সি বলছে অ্যাডাপ্টিং টিচিং মেথডস টু ডাইভার্স লার্নার্স। এখানে একটি অপশন হয়ে গেছে দুবার, এটাকে আমরা কাট করলাম। অপশন সি বলছে ফোকাসিং অনলি অন হাই অ্যাচিভিং স্টুডেন্টস। আপনি কেবলমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে নজর দেবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো পার্সেন্টেজ পায়, ভালো করে রেজাল্ট করে। এটাও শুদ্ধ নয়, আমাদের এমন পার্সিয়ালিটি করা ঠিক নয়। অপশন ডি বলছে অ্যাভয়েডিং স্টুডেন্ট ফিডব্যাক। আপনি ছাত্রছাত্রীদের ফিডব্যাক গ্রহণ করবেন না, এটা কি শুদ্ধ? মোটেই না। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 13, হোয়াট ডাজ দ্য টার্ম প্যাডাগজি রেফার টু ইন টিচিং। শিক্ষাদানে বা শিক্ষকতায় প্যাডাগজি এর অর্থ কী? অপশন এ বলছে দ্য সায়েন্স অফ ম্যানেজিং স্কুল ফাইন্যান্সেস। স্কুল ফাইন্যান্সেস, বিদ্যালয়ে যে সমস্ত অর্থ বরাদ্দ হয়ে আসে সেই অর্থের যে ম্যানেজমেন্ট, এটাকে বা বিজ্ঞানকে আমরা কখনো প্যাডাগজি বলি না, কাট করে দিলাম। অপশন বি বলছে দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, দেখুন ইয়েস, দিস ইজ দ্য রাইট ওয়ান। কেননা প্যাডাগজি এর অর্থ হলো পাঠদানের কলা এবং বিজ্ঞান, তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। তবুও সি ডি অপশন দেখব। অপশন সি বলছে দ্য প্রসেস অফ গ্রেডিং এক্সামস। আপনি পরীক্ষার মধ্যে গ্রেড দেবেন, এটাকে কি প্যাডাগজি বলা হয়? মোটেই না। অপশন ডি বলছে দি এনফোর্সমেন্ট অফ ক্লাসরুম রুলস। আপনি ক্লাসরুমে কতগুলি রুল এনফোর্স করে দিলেন, অ্যাপ্লাই করবেন এই রুলগুলি, আর এই নিয়মকে বা এটাকে আমরা প্যাডাগজি বলি না, তাই ডিও কারেক্ট আনসার হবে না। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 14, হুইচ টিচিং স্ট্র্যাটেজি ইজ মোস্ট ইফেক্টিভ ফর এঙ্গেজিং স্টুডেন্টস উইথ ডিফারেন্ট লার্নিং স্টাইলস। দেখুন শিশুদের শিক্ষণের যে ধরন সেটা আলাদা আলাদা, লার্নিং স্টাইল ডিফারেন্ট, স্টুডেন্টসের লার্নিং স্টাইল ডিফারেন্ট টাইপের থাকে। যেমন আপনি সাম স্টুডেন্টস পাবেন, এ ফিউ স্টুডেন্টস ইন ইউর ক্লাস ইউ মে ফাইন্ড। এই স্টুডেন্টসরা কী করবে? এই স্টুডেন্টসরা দেখে দেখে ভালো করে শিখবে, ঠিক আছে। আপনি দেখবেন যে আপনি যদি কোনো কিছু ড্র করে দেখাচ্ছেন, পেইন্ট করে দেখাচ্ছেন, কোনো কিছু লিখে এক্সপ্লেইন করছেন, আর ওই শিশুরা খুব ভালো করে দ্রুত গতিতে সেটা শিখে নেবে। কোনো স্টুডেন্ট দেখবেন আপনি কোনো কিছু ইনস্ট্রাক্ট করছেন, ওদেরকে বলছেন, আপ কুছ সমঝা রে হ্যাঁ উনকো, তো ওটা কী করবে? ওরা খুব ভালো করে শিখে নেবে। এমন অনেক ছাত্রছাত্রী আছে, সাচ টাইপ অফ লার্নার্স আর নোন এজ অডিটরি লার্নার। আবার এমন কিছু ছাত্রছাত্রী দেখবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজের হাতে কোনো কিছু যতক্ষণ পর্যন্ত সে না করছে ততক্ষণ পর্যন্ত সেটাকে ভালো করে করতে পারছে না, ঠিক আছে। তো এমনও লার্নার হয়, কাইনেস্থেটিক লার্নার এদেরকে বলা হয়। নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ভালো করে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে ওরা নিজের যা চায় সেটাকে করতে পারে। তো অপশন এ কী বলছে দেখুন, অপশনে বলছে লেকচারিং অনলি। শুধুমাত্র লেকচার প্রদান করলে কি এটাকে আমরা অ্যাচিভ করাতে পারি? আমরা কি এই স্ট্র্যাটেজির মাধ্যমে আলাদা আলাদা ছাত্রছাত্রীদের যে আলাদা আলাদা স্টাইল, এটাকে আমরা এনফোর্স করতে পারি, এটাকে আমরা বুস্ট করতে পারি না? অপশন বি বলছে ইউজিং এ ভ্যারাইটি অফ ইনস্ট্রাকশনের মেথড। ইয়েস, দিস ইজ দ্য রাইট অপশন। কেননা সকল ছাত্রছাত্রী কিন্তু আলাদা আলাদাভাবে শিখে, তাই আমাদের ভেরিয়াস মেথডস অ্যাপ্লাই করতে হবে, নট এ সিঙ্গেল মেথড। আমরা যদি অডিও লিঙ্গুয়াল মেথড অ্যাপ্লাই করি, এর সঙ্গে আমাদেরকে কিন্তু অন্য মেথডও অ্যাপ্লাই করতে হবে, আমাদেরকে ডেমনস্ট্রেশন মেথড অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। একটি মেথড অ্যাপ্লাই করলে চলবে না। তারপর অপশন সি কেন হলো না?
হবে না, চলুন দেখি। অ্যাসাইনিং রিপিটেটিভ ওয়ার্কশিটস, আপনি যদি বারবার ওদেরকে রিপিটেডলি ওদেরকে যদি ওয়ার্কশিট প্রোভাইড করে দেন, তাহলে কি এটা হেল্প করবে ডিফারেন্ট টাইপ অফ লার্নারদের এঙ্গেজ করে রাখতে? তারপর অপশন ডি বলছে ফোকাসিং সোললি অন ভিজুয়াল এইডস, আপনি শুধুমাত্র ছবি দেখাচ্ছেন, ঠিক আছে, এমন কতগুলি এইডস, টিচিং এইডস আপনি ইউজ করছেন যেগুলি দেখে দেখে শিশুরা কিছু করতে পারে না, এটা করেও করা যাবে না। আমাদের কি করতে হবে যে ইফেক্টিভ টিচিং যদি আমরা করাতে চাই, আলাদা আলাদা লার্নিং স্টাইল বিশিষ্ট ছাত্রছাত্রীদেরকে যদি আমরা ক্লাসরুমে এঙ্গেজ করে রাখতে চাই, তখন ভ্যারাইটি অ্যাপ্লাই করতে হবে, ভ্যারিয়াস মেথড অ্যাপ্লাই করতে হবে। আর আপনারা জানেন ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, আমাদেরকে একঘেয়ে হয়ে কাজ করতে পছন্দ হয় না, ঠিক আছে, আমাদেরকে আলাদা আলাদা কাজ করতে বেশি ভালো লাগে। সেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও সেম একইভাবে অ্যাপ্লিকেবল হয়। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 15, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইন এডুকেশন, শিক্ষার মধ্যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এর গঠনমূলক মূল্যায়নের কাজ কি? দেখুন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কী জন্য করা হয়? কোনো কিছু ফর্ম করার জন্য, কোনো সমস্যাকে, কোনো বেজাল, কোনো ত্রুটিকে দূর করার জন্য করা হয়। আর সামেটিভ অ্যাসেসমেন্ট কী করা হয়? এক নির্দিষ্ট সময়ের পর গ্রহণ করা হয়, বেশ কতগুলি পয়েন্ট, বেশ কতগুলি চ্যাপ্টার একত্র জমিয়ে, ঠিক আছে, এটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট এক নির্দিষ্ট সময়ের পর, এক টাইম পিরিয়ডের পর নেওয়া হয়। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা চাইলে প্রতি ক্লাসে নিতে পারি, গঠনমূলক মূল্যায়ন। অপশন এ কি বলছে? টু প্রোভাইড ফিডব্যাক ফর ইমপ্রুভমেন্ট ডিউরিং লার্নিং, শিক্ষণের সময় তাহাদেরকে আমরা ফিডব্যাক প্রদান করব, যে ফিডব্যাকের মাধ্যমে ওরা নিজেকে ইমপ্রুভ করবে। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। এটা রাইট আনসার হতে পারে, তবু আমরা অপশন বি, সি, ডি এক্সপ্লোর করব। অপশন বি বলছে টু অ্যাসাইন ফাইনাল গ্রেডস, দেখুন ফাইনাল গ্রেডস ফর্মেটিভ অ্যাসেসমেন্টে দেওয়া হয় না, মনে রাখবেন। অপশন সি বলছে টু র্যাঙ্ক স্টুডেন্টস এগেইনস্ট ইচ আদার, একে অন্যের বিপক্ষে কী করবেন? আপনি ছাত্রছাত্রীদেরকে র্যাঙ্ক প্রদান করবেন, ফার্স্ট, সেকেন্ড, গ্রেড এ, বি, সি, এভাবে আমরা করব না, ঠিক আছে, আমাদেরকে এমন করা উচিত নয়। কম্পিটিশন আমরা শিশুদের মধ্যে করাবো না, এর থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্স হয় ছাত্রছাত্রীরা। অপশন ডি বলছে টু ইভ্যালুয়েট টিচার পারফরমেন্স, এখানে টিচারের পারফরমেন্স করার জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেওয়া হয় না, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 16, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস এ টিচার্স এথিক্যাল রেসপন্সিবিলিটি, একজন শিক্ষকের এথিক্যাল রেসপন্সিবিলিটি বা এথিক্যাল দায়িত্ব, নৈতিক দায়িত্ব নিচের কোন অপশনের দ্বারা প্রকাশিত হচ্ছে? অপশনগুলি চলুন আমরা দেখি। অপশন এ বলছে ফেভারিং সার্টেন স্টুডেন্টস বেসড অন পারফরমেন্স, যে সমস্ত ছাত্রছাত্রী ভালো প্রদর্শন করছে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে যদি আমরা ফেভার করি, সর্বদা যদি ওদেরকে সাপোর্ট করি, তাহলে কিন্তু বাকিরা কী করবে? বাকিরা ঈর্ষান্বিত হবে, এটা করা ঠিক নয়। অপশন বি বলছে মেইনটেনিং ফেয়ারনেস অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, ইয়েস, টিচার হিসেবে আমাদের অবশ্যই ফেয়ারনেস মেনটেন করতে হয়, কোনো আনফেয়ার মিনস, কোনো আনফেয়ার তরিকা আমরা অ্যাপ্লাই করব না, মেথড অ্যাপ্লাই করব না। উই হ্যাভ টু ইউজ অর উই হ্যাভ টু মেনটেন ফেয়ারনেস, উই হ্যাভ টু মেনটেন আওয়ার ইম্পার্শিয়াল ক্যারেক্টার, ঠিক আছে, ইম্পার্শিয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হয়, তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন সি বলছে শেয়ারিং স্টুডেন্ট ইনফরমেশন পাবলিকলি, ছাত্রছাত্রীদের যে ইনফরমেশন, তথ্য আপনি সকলকে শেয়ার করবেন, এভাবে আপনি করতে পারেন না। অপশন ডি বলছে ইগনোরিং স্টুডেন্ট ডাইভার্সিটি, আপনি ছাত্রছাত্রীরা যে বিভিন্ন পরিবেশ থেকে, বিভিন্ন আর্থিক, সামাজিক, ধার্মিক পরিবেশ থেকে আসছে, ভাষাভাষী গ্রুপ থেকে আসছে, সেটাকে আপনি ইগনোর করবেন। এটাকে ইগনোর করলে আপনি কি করে পাঠদান করবেন? মোটেই ভালো টিচার হতে পারবেন না আপনি। তো কী করে কারেক্ট আনসার হলো, আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 17, ফ্রেন্ডস প্লিজ ভিডিওকে আপনারা লাইক করবেন যদি ভালো লাগে। আর আপনার মনে কোনো যদি ডাউট থাকে, ইফ ইউ হ্যাভ এনি ডাউটস অর এনি কোয়ারিজ রিগার্ডিং দিস ভিডিও, দিস কোর্স, ইউ ক্যান আস্ক অন দ্য কমেন্ট সেকশন। What is the main goal of differentiated instruction? Differentiated instruction এর প্রধান উদ্দেশ্য কি, মেইন গোল কি? অপশন এ বলছে টু টিচ অল স্টুডেন্টস দ্য সেম ওয়ে, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের অর্থ সকল ছাত্রছাত্রীদেরকে একইভাবে পাঠদান নয়। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের অর্থ হলো সকল ছাত্রছাত্রীদেরকে তাদের চাহিদার উপর, তাদের যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটির উপর বেস করে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন প্রদান করব। তো এটা তো রং হয়ে গেল, কাট করে দিলাম। অপশন বি বলছে টু ফোকাস অনলি অন অ্যাডভান্সড স্টুডেন্টস, আমরা যদি শুধুমাত্র অ্যাডভান্সড অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা পাঠদান গ্রহণ করতে পারে,
শিক্ষাদান আমরা যখন করি, তখন আমরা যখন কোনো কাজ দিই, ওয়ার্কশিট ওদেরকে দিই, তখন সেটা ভালো করে আসে এমন ছাত্রছাত্রীদেরকে যদি আমরা শুধু ফোকাস করি, তাহলে বাকি ছাত্রছাত্রীরা কি করবে? পড়াশোনা করবে না, ওরা উন্নতি লাভ করবে না। আমাদের এমন পার্শিয়াল হওয়া উচিত নয়। অপশন সি বলছে টু রিডিউস দ্য টিচার্স ওয়ার্কলোড। টিচারের ওয়ার্কলোড কমানোর জন্য আমরা কি করব? ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, বা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের অর্থ হলো টিচারের ওয়ার্কলোড কমানো, না, এটা নয়। অপশন ডি বলছে টু মিট দ্য ডাইভার্স নিডস অফ দ্য লার্নার্স। ইয়েস, শিক্ষার্থীদের যে ডাইভার্স নিডস রয়েছে, আলাদা আলাদা চাহিদা রয়েছে, সেই চাহিদাকে যাহাতে পূরণ করা হয় এমন ইনস্ট্রাকশন আমরা প্রদান করব, এবং এটার নাম হলো ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। আই থিঙ্ক আপনি গ্যাস করতে পারলেন। এবার দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি অফ কম্পোনেন্ট অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট। নিচের কোনটি একটি ক্লাসরুম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা উপাদান? অপশন এ বলছে এস্টাবলিশিং ক্লিয়ার রুলস অ্যান্ড এক্সপেকটেশনস। আমরা শ্রেণীকক্ষে অবশ্যই কি করতে পারি? আমরা শ্রেণীকক্ষে কতগুলি রুল, আমরা কি রুল মেনে চলবো, আমাদের কখন ক্লাস হবে, আমাদের ক্লাসে কেমন অ্যাক্টিভিটি হবে, ক্লাস ক্যাপ্টেন কে থাকবে বা ক্লাস মনিটর কে থাকবে, এমনটা অবশ্যই আমরা করতে পারি, এবং ইহা কারেক্ট আনসার হতে পারে। তবু বাকি অপশনগুলি আমরা দেখব। অপশন বি বলছে ইগনোরিং ডিস্ট্রাপটিভ বিহেভিয়ার। দেখুন, ডিস্ট্রাপটিভ বিহেভিয়ারকে আমাদের কি করতে হবে? ইগনোর করতে হবে। সর্বদা আমরা এ ধরনের যে ডিস্ট্রাপটিভ বিহেভিয়ার স্টুডেন্টসরা করবে, শিশুরা যে হিন্দিতে বলে নটকাট, ওরা নটকাট হয় এবং ওরা কিছুটা এমন করবে, এমন অ্যাক্টিভিটি, এমন নটি অ্যাক্টিভিটি করবে, এগুলিকে আমাদের কখনো কখনো কিন্তু ইগনোর করতে হয়। সব করে নাক গলালে কাজ চলে না, ঠিক আছে? তারপর অপশন সি বলছে অ্যালাউইং স্টুডেন্টস টু সেট অল রুলস। ছাত্রছাত্রীদেরকে সমস্ত রুল, সমস্ত ভূমিকা, নিয়ম নীতি বানানোর জন্য যদি আমরা অ্যালাউ করি, তাহলে কিন্তু ক্লাস চলবে না। অপশন ডি বলছে পানিশিং স্টুডেন্টস। এখানে পানিশ আছে, কাট করে দিন। পানিশ করতে পারবেন না, কাট করে দিলেন, ঠিক। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 90, হোয়াট ইজ দ্য রোল অফ এ টিচার ইন ফস্টারিং ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংকে বুস্ট করতে হলে বা ক্রিটিক্যাল থিঙ্কিংকে যদি আমরা বাড়াবা দিতে চাই, আরও বেশি প্রাধান্য দিতে চাই, তখন আমাদের অর্থাৎ শিক্ষকদের রুল কি, একজন শিক্ষকের ভূমিকা কি? অপশান এ বলছে প্রোভাইডিং অল আনসার্স টু স্টুডেন্টস। আমরা যদি সকল আনসার ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিই, তাহলে কি ওদেরকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করাতে পারবো? মোটেই না, ওদেরকে ডিপ থিঙ্কিং করানো যাবে না। অপশান বি বলছে ডিসকারেজিং ডিবেটস ইন ক্লাস। ক্লাসরুমে বা ক্লাসের মধ্যে আমরা ডিবেটকে কী করব? ডিসকারেজ করব। ইয়েস, ক্লাসরুমে আমাদের অবশ্যই কী করতে হয়? ডিবেটকে ডিসকারেজ করতে হয়। ডিবেট করতে, বিতর্ক করতে আমাদের না দেওয়া উচিত, অবশ্যই আমাদের করতে হয়। কিন্তু এটার মাধ্যমে কি তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, তাদের ডিপ থিঙ্কিং বৃদ্ধি পাবে? মোটেই পাবে না। অপশন সি বলছে এনকারেজিং কোয়েশ্চেনিং অ্যান্ড প্রবলেম সলভিং। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। আমাদের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের কোয়েশ্চেনিংকে এনকারেজ করতে হয়। ওরা যদি বিভিন্ন বিষয়ে কোয়েশ্চেন করে, ওরা যদি বিভিন্ন বিষয়ে জানতে চায়, আমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তাহলে অবশ্যই আমাদেরকে সেটাকে এনকারেজ করতে হয়, এবং প্রবলেম সলভিং, সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে হয়। এরই সঙ্গে ছাত্রছাত্রীদেরকেও অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে হয়। অপশন ডি বলছে ফোকাসিং অনলি অন মেমোরাইজেশন। এখানে ক্র্যামিংয়ের কথা কাট করে দিন। ক্র্যামিং করে কাজ চলবে না। ক্র্যামিং করে আমরা জ্ঞান লাভ করতে পারি না। ক্র্যামিং আপনি যখন করবেন, আপনি মুখস্থবিদ্যা করবেন, সেটা কতদিন থাকবে? সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু আপনি যখন বুঝে শুনে, আপনি যখন প্র্যাকটিক্যালি করে কোনো কিছু শিখবেন, তখন সেটা আজীবন মনে থাকবে, ঠিক আছে? তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও। তো কোয়েশ্চেন নাম্বার 20 আমরা চলুন দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ সামেটিভ অ্যাসেসমেন্ট। নিচের কোনটি একটি সামেটিভ অ্যাসেসমেন্টের উদাহরণ? অপশন এ বলছে এ কুইজ গিভেন ডিউরিং এ ইউনিট। একটি ইউনিটের সময় একটি কুইজ দেওয়া হলো, এটাকে আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন বলতে পারি না। অপশন বি বলছে এ ক্লাস ডিসকাশন। ক্লাসের মধ্যে যে ডিসকাশন, আলোচনা হচ্ছে, এটাকে কি আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারবো? না। অপশন সি বলছে এ হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। একটি হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট আমরা প্রদান করলাম, আর এটাকে কি আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারি? নো, দিস ইজ নট দ্য কারেক্ট আনসার অফ সামেটিভ অ্যাসেসমেন্ট অর কারেক্ট টার্ম অফ সামেটিভ অ্যাসেসমেন্ট। অপশন ডি বলছে এ ফাইনাল এক্সাম এট দি এন্ড অফ এ কোর্স। একটি কোর্সের শেষে এক ফাইনাল, এক চূড়ান্ত পরীক্ষাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বা সামেটিভ ইভ্যালুয়েশন বলা হয়। Dear friends, this is the end of today's video. Thank you for watching.